জনসংখ্যা মাত্র 95 থেকে 98 লক্ষ, অর্থাৎ আমাদের ঢাকার জনসংখ্যার থেকেও কম। কিন্তু পৃথিবীর কোনো বড় কোম্পানি বা পৃথিবীর কোনো বড় দেশ তাদের কিছু করতে পারছে না। কিভাবে তারা এত শক্তিশালী হলো? আর আমরা বাঙালিরা যে কোকা কোলা, পেপসি এগুলো বয়কট করেই যে তাদেরকে দুর্বল করতে পারবো না, কিভাবে তারা এত শক্তিশালী হলো? তা আমরা এখানে ইসরায়েলের কোনো মার্কেটিং হচ্ছে না। তবে যে দেশটা এত ছোট আয়তন, এত বড় জনসংখ্যা না হওয়ার পরেও তারা পৃথিবীতে বড় শক্তিশালী হয়েছে, তো এখান থেকে অবশ্যই শেখার বিষয় আছে। আমরা সবাই চিনি বিল গেটসকে, অনেকেরই আমাদের পছন্দের, অনেকের আইডল, যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং পৃথিবীর অনেক বড় ধনী লোক, যে একসময় টানা 16 বারেরও বেশি ধনী ছিল। প্রত্যেক বছর ফোর্বস এর লিস্টে এসেছিল টানা 16 বারের। বিল গেটস এর যে মাইক্রোসফট কোম্পানি আছে তার এক্স সিইও স্টিভ বলমার, সে একজন ইহুদি এবং সে এই প্রতিষ্ঠানের অনেক বড় শেয়ারের মালিক। সুতরাং ইহুদি মানে হচ্ছে আপনার ইসরায়েল, ইসরায়েল মানে হচ্ছে টোটাল তাদের কন্ট্রোল, অর্থাৎ মাইক্রোসফটের বড় ধরনের ইনফ্লুয়েন্স রাখে হচ্ছে ইহুদিরা। সে আমেরিকান হতে পারে, কিন্তু তারপর আমি কেন ইসরায়েল বলছি, কারণ হচ্ছে গিয়ে পৃথিবীতে যে ইহুদি বাচ্চাই জন্মগ্রহণ করুক না কেন, সে পৃথিবীর যে দেশেই হোক, সে অটোমেটিক ইসরায়েলের নাগরিক। অর্থাৎ যে ইহুদি আছে সে অটোমেটিক তার সাথে ইসরায়েলের একটা সম্পর্ক বিল্ড আপ হচ্ছে। অনেকেই সবাই আমরা জানি ইন্টেল কোম্পানি সম্পর্কে। ইন্টেল পৃথিবীর একটা বড় টেক জায়ান্ট বা তথ্য প্রযুক্তির বিশাল এক ধরনের ক্ষমতা রাখে। এই ইন্টেল কোম্পানি সাধারণত কি বানায় জানেন? এটা হচ্ছে কম্পিউটারের সিপিইউ বানায়, অর্থাৎ কম্পিউটারের যে জান, এই ডিজিটাল যে বাক্সটা আছে, এটার যে জীবন, সেটা বানায় হচ্ছে ইন্টেল। অর্থাৎ কম্পিউটারের যে বড় নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে আপনার ইন্টেল কোম্পানি। অর্থাৎ বুঝতে তো পারছেন কাদের সাথে কাদের সম্পর্ক। তারপর আসুন, আমরা অনেকে আছি ডেল কোম্পানির ল্যাপটপ ব্যবহার করি, সব সময় আমরা গর্ববোধ করি যে এটা ডেলের, দেখছো কত ভালো কম্পিউটার, কত সুন্দর কাজ করছে। এই ডেল কে? এই ডেল কোম্পানির মালিক কে? এই ডেল কোম্পানির যে মালিক, সে হচ্ছে একজন ইহুদি। অর্থাৎ সোজাসুজি কানেকশন ইসরায়েলের সাথে। তো বুঝতে পেরেছেন কোথা থেকে কোথায় চলছে খেলা। বাংলাদেশে অনেক বাঙালি আছে, এই কেএফসি বয়কট করো, পেপসি বয়কট করো, অমুক কোম্পানি বয়কট করো, তমুক কোম্পানি বয়কট করো। আসলে তবে বয়কট একটা জিনিস করতে পারা যায়, যেটা বয়কট করলে তাদের অনেক ক্ষতি হবে। বর্তমান যে আমাদের অনেকের সবার আইডল আছে, বাংলাদেশের ছেলেরা যে বিভিন্ন দেশের মেয়েদেরকে বিয়ে করতে পারছে, বা বাংলাদেশের মেয়েরা বিভিন্ন দেশের ছেলেদের সাথে প্রেম করতে পারছে, দূর থেকে দূর থেকে তাদের কানেকশন হচ্ছে, এর যে জনক, আমাদের সবার আইডল মার্ক জুগারবার্গ, ফেসবুকের মালিক। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব যার নিয়ন্ত্রণে, পৃথিবীর সোশ্যাল মিডিয়া যার নিয়ন্ত্রণে রয়েছে, সে হচ্ছে একজন ইহুদি। বর্তমানে কিছু হলেই আমরা চ্যাট জিপিটি বের করি। এই চ্যাট জিপিটির কাছে প্রশ্ন কর, চ্যাট জিপিটি আমাদের সকল সমস্যার সমাধান দিবে। এই চ্যাট জিপিটির মালিক কি? বা এই বর্তমান যে এআই দুনিয়ায়, বর্তমান যে এআই এর এত বড় রেভলিউশন হচ্ছে, এর পিছনে সব থেকে বড় ইনভেস্টমেন্ট কাদের? এর পিছনে সব থেকে বড় যে ইনভেস্টমেন্ট, তার মধ্যে সব থেকে বড় অংশ হচ্ছে আপনার ইহুদিদের। অর্থাৎ কানেকশন হচ্ছে ইসরায়েলের সাথে। তারা ডে বাই ডে এতটা তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে যে তাদেরকে বিট করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে পৃথিবীর কাছে। আমাদের আরো একটা পরিচিত কোম্পানি আছে, সেটা হচ্ছে গুগল। আপনারা সবাই জানেন যে গুগল পৃথিবীর অনেক কিছু নিয়ন্ত্রণ করে। ইউটিউব বলেন, ফোনের অ্যান্ড্রয়েড সিস্টেম বলেন, সবকিছু নিয়ন্ত্রণ করে গুগল। তাছাড়া গুগল ম্যাপের মাধ্যমে আপনি যে এলাকার তথ্য জানেন না, আপনি এক দেশের হয় যেখানে ম্যাপ আপনি জানেন না, অথচ গুগল আপনার দেশের ম্যাপ থেকে সবকিছু বলতে পারে যে এখান থেকে এখানে গেলে আপনি আপনার নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারবেন। এই গুগলের যে মালিক লেরি পেইস, সেই হচ্ছে একজন ইহুদি। সো গুগল হচ্ছে বড় শক্তিশালী কোম্পানি, তার মালিক ইহুদি। আর এই যে আপনার প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান চাইলেই অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে পারে নিয়ন্ত্রণ করতে? যদি কোনো বড় কোম্পানি বা বড় প্রতিষ্ঠান যদি তাদের বিরুদ্ধে যায়, যদি তাদের কথা না শুনে, অথবা ধরুন বাংলাদেশের কোনো বড় কোম্পানি, ধরতে পারেন বিকাশ বা ধরতে পারেন দারাজ, তারা যদি গাজায় বা ফিলিস্তিনিতে কোনো মানুষের জন্য হেল্প করতে পাঠায়, এবার বড় ধরনের অংশ টাকা দিল বা তাদের বিরুদ্ধে বলল, তাহলে কি করবে? গুগলের কিছু করা লাগবে না। গুগল শুধু আপনার যে অপোনেন্ট কোম্পানি আছে, আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে, তার রিস্ক একটু বাড়িয়ে দেবে, আপনার অ্যাড কমিয়ে দিবে, আপনার প্রতিদ্বন্দ্বীকে হেল্প করবে। আপনি অটোমেটিক আস্তে 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 ধ্বংসের কাতারে পৌঁছে যাবেন, এবং এটাই হবে আপনার শেষ পরিণতি। এজন্য পৃথিবীর বড় বড় কোম্পানি কোনো সময় দেখবেন আপনি গাজার জন্য, ফিলিস্তিনের জন্য হেল্প করছে না, বা ইহুদিদের বিরুদ্ধে বলছে না, বা ইসরায়েলের বিরুদ্ধে বলছে না। বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, কে ভালো কে মন্দ, আমরা আজকে এটা যাব না। আমরা আজকে জানবো যে কিভাবে তারা এত শক্তিশালী হলো, এত ছোট জনসংখ্যার দেশ হয়ে কিভাবে শক্তিশালী হওয়া যায়, সেটাই হচ্ছে কথা। বাংলাদেশে অনেকে বাহানা দেয় আমাদের দেশে কিছুই নেই, আমাদের কি আছে,
না আছে আমাদের খনিজ সম্পদ, না আছে আমাদের কোনো শক্তি, না আছে সামরিক শক্তি, আমাদের শুধু আছে জনগণ, আমরা কিভাবে এত শক্তিশালী হব? আসলে অথচ আপনার ঢাকা শহরের থেকেও যে কম জনসংখ্যার দেশ হয়ে, কম জনসংখ্যার ছোট আয়তনের দেশ হয়ে পৃথিবীতে অনেক বড় কিছু করা যায়, সেটার উদাহরণ হচ্ছে ইসরায়েল। আর্থিক যে বর্তমান লেনদেন চলছে অ্যান্ড্রয়েড সিস্টেমের মাধ্যমে, যে মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিং সাধারণত অ্যান্ড্রয়েড সিস্টেমের মাধ্যমেই হয়। আর অ্যান্ড্রয়েড সিস্টেম যদি না থাকে তো আমাদের ফোনের কোনো দামই নেই, ওরকম কোনো সিস্টেমই নেই। শুধুমাত্র একটা হচ্ছে আপনার অ্যাপেলের, আর একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের, দুজনের দুটা সিস্টেম রয়েছে। তো এখানে দেখা যায় কিছুদিন আগে, কিছুদিন বলতে কিছু বছর আগে, আমি যখন 2016 সাল বা 17 সালের দিকে একটা ফোন কিনছিলাম, হুয়াওয়ে ফোন। এটা অনেক ফেমাস ছিল বাংলাদেশে, তারা নতুন নতুন গেজেট বের করছিল, নতুন নতুন ধারা তারা এগিয়ে যাচ্ছিল বিভিন্ন টেকনোলজিক্যাল সাপোর্টের দিক থেকে। কিন্তু আমেরিকা যখন তাদের বিরুদ্ধে টেকনোলজিক্যাল বা চুরি, বিভিন্ন ধরনের তথ্য চুরি, অর্থাৎ টেকনোলজির ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য চুরির আরোপ দেওয়া হয়, তখন আপনার গুগল তাদের অ্যান্ড্রয়েড সিস্টেম টোটাল হুয়াওয়েকে দেওয়া বন্ধ করে দেয়। তখন থেকে হুয়াওয়ে বিশাল ধরনের ডাউনের মধ্যে চলে যায় বা বিশাল তাদের মার্কেট ক্রাশ করে। রাতারাতি তাদের বিজনেস বড় ধরনের ধ্বংসের পরিণতি হয়, শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের একটা সিদ্ধান্তের মাধ্যমে। তাহলে চিন্তা করুন যে কত শক্তিশালী। তাছাড়া বর্তমানে হুয়াওয়ে হয়তোবা নিজের একটু বর্তমানে ইমপ্রুভ করেছে, কিন্তু সেই আগের মতো যে রমরমা পরিবেশ, তারা যে অ্যাপেলকে টেক্কা দিতে গিয়েছিল, সেটা তারা বর্তমানে পারছে না। তো এ তো গেল আপনার টেকনোলজিক্যাল বা তথ্য প্রযুক্তির যে বিভিন্ন ধরনের জিনিস তারা নিয়ন্ত্রণ করছে এটা। তারপরেও আরো বড় বড় ফিল্ডে তাদের খেলা রয়েছে, যেমন ধরেন আপনি বিনিয়োগ। পৃথিবীর সব থেকে বড় বিনিয়োগকারী যে রয়েছে ব্ল্যাক রক, যারা পৃথিবীর বড় বড় কান্ট্রি, পৃথিবীর বড় বড় শেয়ার বাজার, পৃথিবীর যত বড় কোম্পানি রয়েছে সব জায়গায় যাদের শেয়ার রয়েছে ব্ল্যাক রকের, সে ব্ল্যাক রক কোম্পানির মূল যে নিয়ন্ত্রক বা মূল যে প্রতিষ্ঠাতা, সে হচ্ছে একজন ইহুদি। অর্থাৎ বিনিয়োগ সেক্টরে তাদের বড় ধরনের শক্তিশালী কবজা রয়েছে। আপনি যে ভিডিওটি দেখছেন ইউটিউবে, এই ইউটিউব কার? এই ইউটিউবের মালিক হচ্ছে গুগল। আর এই গুগলের হাতে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ডিজিটাল মার্কেটিং এর শক্তি। অর্থাৎ গুগলে পৃথিবীর বড় বড় কোম্পানিরা ইউটিউবে এবং গুগলের অন্যান্য যত সার্ভিস বা প্ল্যাটফর্ম আছে তার মাধ্যমে অ্যাড দিয়ে থাকে। এই অ্যাড যদি গুগল কোনো কারণে কমিয়ে দেয়, অথবা আপনার ডাউনলোডিং স্পিড কম করিয়ে দেয়, বা আপনার র্যাঙ্ক কম করিয়ে দেয়, তাহলে সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য উন্নতি করা খুবই দুর্বিষহ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার গুগলের সব থেকে বড় শক্তি। আসুন শেয়ার বাজার। শেয়ার বাজারকে সাধারণত বিভিন্ন দেশের বা সব দেশেরই বা পৃথিবীর অর্থনৈতিক কোমর বলা হয়। আপনি শুনে থাকবেন যে অমুক দেশের শেয়ার বাজার ধস হয়েছে, অমুক দেশের অর্থনীতি পুরো ধ্বংস হয়ে গেছে। এবারে আপনারা আদানির নাম জানবেন, যে ভারতের সব থেকে অন্যতম বড় ধনী ব্যক্তি, বর্তমানেও আছে। সে পৃথিবীর টপ 3 থেকে 5-এর মধ্যে চলে গিয়েছিল এবং ভারতের টপ 1 নম্বরে চলে গিয়েছিল। তার নামে বাংলাদেশের বিশাল ঝামেলা আছে, বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে কথা বলে, বা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তার বিরুদ্ধে কথা বলে। ভারতের রাহুল গান্ধী পর্যন্ত পার্লামেন্টে তার বিরুদ্ধে কথা বলে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তার বিরুদ্ধে কথা হয়, তার বিরুদ্ধে আন্দোলন হয়, কেউ তাকে আটকাতে পারেনি। কিন্তু ইসরায়েলের এক অ্যাম্বুলেন্স চালক, সে একটা রিপোর্ট পাবলিশের মাধ্যমেই তার পুরো সম্পদকে ধ্বংসের কাঠগড়ায় নিয়ে দাঁড় করায়। 3 থেকে রাতারাতি সে 50 বা 20-এর বাইরেও চলে যায় পৃথিবীর ধনীর লিস্ট থেকে। এই ড্রাইভার হচ্ছে নাথান অ্যান্ডারসন। হিডেনবার্গ রিপোর্ট, যে রিপোর্টের মাধ্যমে বা টোটাল এই রিপোর্ট আসার পরে ভারতের শেয়ার বাজার বিশাল ধসের মুখে পড়েছিল। এ তো গেল আপনার হিডেনবার্গ। হিডেনবার্গের যে বাপ, সে হচ্ছে ব্লুমবার্গ রিপোর্ট। এই ব্লুমবার্গের যে মাইকেল ব্লুমবার্গ, সে হচ্ছে একজন ইহুদি। এই ব্লুমবার্গ রিপোর্টের মাধ্যমে পৃথিবীর অর্থনৈতিক গ্রোথ, কোন দেশ কতটুকু আগাবে, এর রিপোর্ট তৈরি করা হয়। যদি ব্লুমবার্গ রিপোর্ট কোনো দেশের বিরুদ্ধেও যায়, অথবা কোনো দেশের পক্ষে বললো যে এই দেশের অর্থনৈতিক উন্নতি ততটা হবে না, অথবা একটু নেগেটিভ থাকবে, তাহলেই সে দেশের অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে চিন্তা করুন যে ব্লুমবার্গ কতটা পাওয়ারফুল এবং অর্থনীতিতে তারা কতটা ভূমিকা রাখে এবং নিয়ন্ত্রণ করে। আপনি বলবেন যে ইহুদিরা পৃথিবীতে কেন এত এগিয়ে যাচ্ছে, তারা কিভাবে এত বড় বড় আবিষ্কার করছে, বড় বড় টেকনোলজির উদ্ভাবক হচ্ছে? আসলে এটা হচ্ছে তারা ছোটবেলা থেকেই তৈরি হয় পরিবার থেকে বড় গোল বা বড় ভিশন নিয়ে। তাদেরকে বড় ভিশন দেয়, তুমি বড় কাজ করো নিজের জাতির জন্য, নিজের দেশের জন্য। তারা বাংলাদেশের মতো নয় যে আমি সরকারি চাকরি করব, কিছু ঘুষ খাবো, অথবা সবাই খায় না কিন্তু তারপরেও ম্যাক্সিমাম খায়। আপনার সরকারি চাকরি করব, ঘুষ খাবো, নিজের জীবন বিন্দাস চলবে, 20,000 টাকা বেতন পাবো, মাসে খরচ করব 2 লাখ টাকা। ও মাইন্ডসেট তাদের নেই। তারা চায় আমরা এমন তথ্য প্রযুক্তির আবিষ্কার করব, এমন কিছু তৈরি করব যার মাধ্যমে আমরা শক্তিশালী হব, অর্থ উপার্জন করব, নিজের দেশকে ও জাতিকে এগিয়ে নিয়ে যাব। আসেন আরেক কোম্পানির নাম জানি আমরা, সেটা হচ্ছে ওরাকল।
এরা কি করে? এরা হচ্ছে পৃথিবীর বড় আইটি জায়ান্ট। এদের কাজ হচ্ছে সফটওয়্যার তৈরি করা, ছোট মোটো কোনো সফটওয়্যার না, বিশাল বড় হচ্ছে ব্যাংকের সিস্টেম তৈরি করা, বিশাল বড় আপনার কোনো কোম্পানির কোনো বড় সব সফটওয়্যার তৈরি করা, কোনো বড় টেকনোলজিক্যাল দায়িত্ব এরা পালন করে, যা পৃথিবীর বিশাল বড় টেকনোলজিক্যাল তারা নিয়ন্ত্রণ করে থাকে। এবং এই যে অর্থ তারা ইনকাম করে, অর্থ দিয়ে তারা নিজেদের উন্নতি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে ইনভেস্ট করে, যা তাদেরকে আরো শক্তিশালী করছে। এ তো গেল আপনার টেকনোলজিক্যাল বিষয়। আসুন চলো আমরা আমাদের নিজেদের দেশ থেকেই বুঝি। আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক মেরুদণ্ড, তার মধ্যে একটা হচ্ছে গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পে যে বিভিন্ন ধরনের আমাদের বড় বড় বায়ার আছে, তাদের যে মালিক, তারা হচ্ছে সাধারণত ইহুদি কোম্পানি। আমার এক বন্ধু আছে, ও সারাদিন শুধু বলে ইসরায়েলকে বয়কট করবো, ইসরায়েল বয়কট বয়কট বয়কট। ও পোস্ট কিন্তু ফেসবুকেই দেয়, ও কিন্তু পোস্ট সবসময় ফেসবুকেই দেয় যে ইসরায়েলকে বয়কট করো, এই কেএফসি কে বয়কট করো, এই কোকাকোলাকে বয়কট করো। অথচ আমি একদিন দেখলাম যে ও একটা সুন্দর টি শার্ট পরে আছে, পুরো ভাব টাপ নিয়ে আমাদের সাথে একসাথে আমরা বেরোবো, এক জায়গায় যাবো এই জন্য। তো ওর যে টি শার্টের ব্র্যান্ড হচ্ছে আপনার সিকে ব্র্যান্ড। আমি ওকে জিজ্ঞেস করলাম, বন্ধু তুই যে টি শার্ট পরছো এটা কি ব্র্যান্ডের? এই যে দেখতে পাচ্ছিস না, সিকে ব্র্যান্ড। ক্যালভিন কেলেন কত সুন্দর আমার জ্যাকেট, আমার কত সুন্দর, সরি কত সুন্দর আমার পোলো টি শার্ট। দেখতে পাচ্ছিস না কত সুন্দর আমার পোলো টি শার্ট, কত স্টাইলিশ, আর অনেক দাম দিয়ে কিনছি। তুই কি জানিস এই ক্যালভিন কেলেন কে? এ মালিক কে? ইনি হচ্ছে একজন ইহুদি ব্যবসায়ী। পৃথিবীর বড় আপনার ফ্যাশন যে মার্কেট রয়েছে, তারও নিয়ন্ত্রণের অনেকটা অংশ তাদের হাতে। আবার যে অনেকে আমরা টি শার্ট, পোলো টি শার্ট পরি, অনেক ফেমাস হচ্ছে গরমে। আপনার এখানে যে লোগো দেওয়া থাকে, ঘোড়ার পিঠে বসে একটা খেলছে, একটা খেলার টাইপের, ঠিক আছে, ওটা বলে আপনার ঘোড়ার পিঠে বসে একটা খেলা খেলে, এরকম বল মারে, কিছুটা হকি টাইপের। তো এই যে আপনার লোগোটা আছে, অনেক ফেমাস একটা লোগো, আপনি দেখলে চিনবেন। এটার যে মালিক সে হচ্ছে লার্ফ লরেন। সেও বাংলাদেশে বা এই বায়ারের মাধ্যমে বাংলাদেশ বড় ধরনের গার্মেন্টস এক্সপোর্ট করে। বাংলাদেশে যখন রানা প্লাজা ধস হয়, এই বড় বড় বায়াররা সাধারণত বাংলাদেশ থেকে কেনা বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের নিজস্ব ডেলিগেশন আমেরিকায় গিয়ে, বিভিন্ন দেশে গিয়ে তাদেরকে অনেক কষ্ট করে রেট কমিয়ে প্রায় হাত পা ধরার মতো অবস্থা করে তারপর তাদের কাছ থেকে আবার অর্ডার এনেছিল। আপনি বলবো যে হ্যাঁ, সব কি বাংলাদেশি হাত পা ধরে আনছে, বাংলাদেশের খালি ঠেক, তাদের নাই? হ্যাঁ, তারা কম দামে নিচ্ছে না, হ্যাঁ তারাও কম দাম নিচ্ছে, তবে তাদের কাছে অপশন অনেক বেশি আছে। তো একবার যদি বায়ার চলে যায়, তো বাংলাদেশের বড় ক্ষতি হয়। আর আপনি কেন বায়ার খোয়াতে যাবেন? আপনার নিজের দেশের কেন ধ্বংস করবেন? কিছুদিন পর পরে আপনি দেখতে পান গার্মেন্টস মালিকরা খালি বলে আমাদের বায়ার নেই, আমাদের রপ্তানি কমছে। সো এই জন্য আমাদের অর্থনৈতিক একটা বড় ডিপেন্ডেন্সি কিন্তু তাদের উপর আছে। আর আপনি বলতে পারেন এরা তো আমেরিকার নাগরিক। আমি কিন্তু আগেই বলেছি, পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো ইহুদি জন্মগ্রহণ করে, সে অটোমেটিক ইসরায়েলের নাগরিক, এবং সে চাইবে তার দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে। আপনি বাঙালি হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যখন থাকেন, আপনি যদি নিজের দেশের জন্য ভালো চান, তো তারাও তাদের দেশের জন্য চায়। এখন চান কি না চান সেটা হচ্ছে আপনার প্রশ্ন। এই যে ঘোড়ায় বসে লোগো, আর একটা পোলো টি শার্টের ব্র্যান্ড আছে যাদেরকে আমরা অনেকেই পরে থাকি বা ভালোবেসে থাকি, ইউএস পোলো। ইউএস পোলো টি শার্ট, সেটা অনেক নাম করা। এই ইউএস পোলোর যে মালিক, তারাও হচ্ছে ইহুদি। এই ফ্যাশন কোম্পানি সাধারণত ইহুদি মালিকানাধীন বা তাদেরই বেশিরভাগ শেয়ার রয়েছে। এই ফ্যাশন যে যত বায়াররা, সেটা যদি বাংলাদেশ থেকে চলে যায়, তো আমাদের হাল কি হবে তা তো বুঝতেই পারছেন। তারপর আসুন পৃথিবীর বড় অর্থনৈতিক মেরুদণ্ড, সেটা হচ্ছে আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রি। বাংলাদেশের বিভিন্ন ট্যুরিজম অতটা উন্নতি হয়নি, তারপর পৃথিবীর বিভিন্ন দেশ ট্যুরিজমের উপরে ভিত্তি করে ধনী হচ্ছে। এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির যে বড় একটা পার্ট, সেটা হচ্ছে আপনার হোটেল, মোটেল, গেস্ট রুম, এইগুলো। তো পৃথিবীর যে 5 স্টার বড় চেইন রয়েছে, এই চেইনের মালিকানা কি আছে আপনি জানেন? পৃথিবীর যে 5 স্টার হোটেল চেইন রয়েছে হায়াত হোটেল, এই হোটেল পৃথিবীর 150-এরও বেশি দেশে আপনার অপারেট করে, এবং এতে পৃথিবীর বড় বড় রাজনীতিবিদরা, বড় বড় ব্যবসায়ী এইসব হোটেলই স্টে করে। তো আপনি বলতে পারেন ট্যুরিজম সেক্টরেও বড় ধরনের তাদের সম্পর্ক রয়েছে, তবে বড় ধরনের তাদের অংশীদারিত্ব রয়েছে। এতে গেল আপনার ইসরায়েলের বা ইহুদিদের বাইরের যে সম্পদ বা বিভিন্ন দেশে যারা আছে, কন্ট্রোলে যারা আছে, তাদের কথা। এরপর আসুন ইসরায়েলের নিজস্ব তথ্য প্রযুক্তি কতটা তারা উন্নতি করে। তাদের যে একটা আপনার সফটওয়্যার রয়েছে পেগাসাস। বাংলাদেশে অনেকে বলে থাকে পেগাসাস সফটওয়্যার অন্য অন্য সরকার বা অনেক সরকার নাকি ব্যবহার করেছে। আসলে এটা সত্যি কিনা তা এখন পর্যন্ত বলা যায়। তাদের যে সফটওয়্যার রয়েছে পেগাসাস, ইসরায়েলিদের তাদের নিজস্ব সফটওয়্যার, এই পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোন বলুন, আমার ফোন বলুন, যে কোনো ফোন থেকে তারা সব ধরনের ইনফরমেশন নিয়ে যেতে পারবে। আপনার ভিডিও বলুন, আপনার হোয়াটসঅ্যাপের কথা বলুন, আপনার মেসেঞ্জারের কথা বলুন, সবকিছু তারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবে অথবা জানতে পারবে। তো আর কি বাকি থাকলো? মানুষের বর্তমান যে তালা, বর্তমান লক সব থেকে বড় থাকে ফোনে। আর ফোন দিয়ে যদি সব ইনফরমেশন চলে যায়,
তো আপনার প্রাইভেসির কোনো দামই থাকলো না। তাছাড়া পৃথিবীর যত বড় বড় অপারেশন করা হয় তা হচ্ছে গোয়েন্দা বিভাগের মাধ্যমে অথবা গোয়েন্দা যে এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে। পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর যে গোয়েন্দা এজেন্সি রয়েছে সে হচ্ছে মোসাদ। আপনারা সবাই তার নাম জেনে রাখবেন। এই মোসাদের কারণে ইসরায়েল অনেক বড় শক্তিশালী হয়েছে। মোসাদ পৃথিবীতে অনেক বড় বড় ধরনের অপারেশন পরিচালনা করেছে এবং তার মাধ্যমে ইসরায়েলের স্বার্থ তারা রক্ষা করেছে। আপনারা যদি চান আমি পরবর্তীতে ডেডিকেটেড একটা ভিডিও আনবো মোসাদের বিভিন্ন ধরনের অপারেশন সম্পর্কে। তো চলুন, তো মোসাদ আপনার ইসরায়েলের বড় ধরনের একটা শক্তির কেন্দ্র বলতে পারেন, গোয়েন্দা সংস্থারও একটা। আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থার তো নামই অনেকে জানে না। এনএসআই বলেন বা ইন্টেলিজেন্স ব্যুরো যে আমাদের যা আছে তার নাম কয়জনে জানেন, বা তাদের আপনি কোনো অপারেশন সম্পর্কে জানবেন না, বা কোনো ইম্পর্টেন্ট ওরকম বড় ভূমিকা সম্পর্কে আপনি জানবেন না। আর এদের যত কাজ সারা বিশ্বে এরা কাজ করে। নিজের দেশের মধ্যে আলাদা ইন্টেলিজেন্স আপনার এজেন্সি রয়েছে কাজ করার জন্য, আর বাইরে অন্য এজেন্সি রয়েছে যারা দেশকে প্রোটেক্ট করার জন্য কাজ করে। তাছাড়া অনেকের মনেই শুধু সবাই প্রশ্ন যে যুদ্ধ বাজলেই কেন ইসরায়েলের পাশে সবসময় আমেরিকার বিভিন্ন প্রধানমন্ত্রী দাঁড়ায়, জো বাইডেন বলেন, বারাক ওবামা বলেন বা ট্রাম্প বলেন। আসলে আমেরিকায় 60 লক্ষের মতো ইহুদি বসবাস করে বা ইহুদি জনগোষ্ঠীরা বসবাস করে। আর তাদের যে সম্পদ বা তাদের যে লবি তা অন্যতম শক্তিশালী লবি। তারা যদি নির্বাচনে টাকা না দেয় বা তারা যদি ভোট না দেয় তাহলে আমেরিকার কোনো প্রধানমন্ত্রী অতটা শক্তিশালী হতে পারে না বা নির্বাচনে সে জয়ী লাভও করতে পারে না। এজন্য পৃথিবীর যে ধরনের প্রধানমন্ত্রী আসুক না কেন আমেরিকার মাটিতে, সে সবসময় চায় ইসরায়েলের লাভ, ইসরায়েলকে খুশি রাখতে। যদি ইসরায়েল খুশি থাকে তাহলে সে দেশের ইহুদি যত জনগোষ্ঠী আছে তাদের টাকা, তাদের ভোট, তাদের সাপোর্ট সব সে পাবে এবং সে প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবে, অথবা উদ্দেশ্যে তো রাষ্ট্রপতি বলা হয়, রাষ্ট্রপতি হয়ে আসবে। এই যে আমেরিকা সারা পৃথিবীতে মানবাধিকার মানবাধিকারের কথা বলে, কোন দেশে একটা দুইটা লাশ পড়লেই তাড়াতাড়ি তারা বলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অথচ ফিলিস্তিনিতে লাশের বন্যা বয়ে যাচ্ছে, অন্য দেশে লাশের বন্যা বয়ে যায়। হ্যাঁ, যুদ্ধে সাধারণত ক্ষতি হয়, বাচ্চাদেরই ক্ষতি হয়, বেশি বাচ্চা বা নারীদের ক্ষতি হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু মানুষ বলছে না, এটা মিডিয়া প্রচার করছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে ডিজিটাল মিডিয়া বলেন, বড় বড় মিডিয়া বলেন, সবকিছুই তাদের নিয়ন্ত্রণে অথবা তাদের ইনফ্লুয়েন্সের মাধ্যমে রয়েছে। তাই এগুলো সাধারণত কেউ মানবাধিকারের কথাও বলছে না, তাদের উপর নিষেধাজ্ঞার কথাও বলছে না। আর নিষেধাজ্ঞা দিতে গেলেও জাতিসংঘে যে ভেটো দিয়ে দেবে আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, সবাই তাদের বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে গেলেও তারা সময়কালে আপনার তাদের পক্ষেই ভেটো বা ভোট দিয়ে থাকে। এবং এই ভেটো যদি দেওয়া হয় জাতিসংঘে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের স্যাংশন পাস হয় না। আমার দেশের ইতিহাসের কথাও মনে পড়ে, অনেকে হয়তো ভুলে যায় যে আমাদের দেশে কি হয়েছিল না হয়েছিল। আমরা একসময় গোলাম ছিলাম, ব্রিটিশরা আমাদের সম্পদ লুট করে নিয়ে এই লন্ডন যে শহর আছে এটা সাধারণত বানিয়েছে। আপনি ইতিহাস ঘাটলে দেখতে পারবেন এই যে বাংলা, আমাদের যে রিজনটা আছে বাংলাদেশ, কলকাতা, এই যে বাঙালিদের যে এলাকাটা, এই এলাকাটা পৃথিবীর অন্যতম ধনী এলাকা ছিল। এখান থেকে ট্রিলিয়ন ডলারের উপরে তারা লুট করে নিয়ে গিয়েছিল। এবং এক সময় এমন অবস্থা হয়েছিল আমাদের বাংলাদেশের যে অথবা বলেন যে বাঙালি যত জনগোষ্ঠী ছিল তারা না খেয়েও মারা গেছিল লক্ষ লক্ষ। ওই সময় আপনার ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিল তাকে গান্ধী একটা চিঠি লিখেছিল যে আপনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যে বাঙ্গাল থেকে, তখন সবাইকে বাঙ্গাল বঙ্গাল বলতো হিন্দিতে, এই যে বাংলা পাঠ থেকে, যে দেশ ভাগের আগে যে বাংলা পাঠ, এই বাংলা পাঠ থেকে যে আপনি খাবার নিয়ে যাচ্ছেন, বাংলার যে বাঙালিরা যে আছে তারাই তো না খেয়ে মারা যাচ্ছে। তখন ব্রিটিশের প্রধানমন্ত্রী কি লিখেছিল জানেন? সে লিখেছিল গান্ধী কেন মারা যাচ্ছে, এতই যদি অভাব তোমাদের হয় তোমাদের নেতারা কেন মরছে না। যাক, তারপরেও আমরা আস্তে আস্তে নিজেরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম, পাকিস্তান থেকে স্বাধীন হলাম। আমরা আসলে নিজের দেশের জন্য কিছুই করছি না বা নিজের দেশের জন্য মাথা ঘামাচ্ছি। আমরা কেউ ভারতকে নিয়ে কেউ পাকিস্তানকে নিয়ে প্রাউড ফিল করি। আপনি বলেন পাকিস্তান কি আমাদেরকে কোনোদিন পারমাণবিক মিসাইল ধার দিবে? বা পাকিস্তানে যদি কোনো রাস্তা হয় আপনি কি তার কোনো বেনিফিট পাবেন? ভারতে যদি কোনো রাস্তা হয় বা ভারত যদি কোনো শক্তিশালী বা কোনো অর্থনীতি বড় ধরনের সৃষ্টি করে বা শক্তিশালী হয়, আমাদের কি তাতে লাভ হবে? বা কেউ কি আমাদেরকে ভারতীয় পাসপোর্ট দিবে? বা যে ধর্মেরই আপনি লোক হন না কেন, আপনার দেশ সবার আগে থাকা উচিত। বাংলাদেশ যদি আগে থাকে, তো বাংলাদেশ যদি কোনো ভালো কিছু করে বা বাংলাদেশ যদি উন্নতি হয়, এই দেশে যত বড় বা যত ধর্ম রয়েছে, আপনি মুসলিম বলুন, আপনি হিন্দু হন, আপনি বৌদ্ধ হন, আপনি খ্রিস্টান হন, আপনারই লাভ হবে। তো আমরা সবাই মিলে আসুন দেশটাকে শক্তিশালী করি, নিজের দেশকে ভালোবাসি। এই দেশটা যদি শক্তিশালী হয় তাহলে অটোমেটিক আপনার যে ধর্মেরই লোক না হোক না কেন, আপনি এই দেশ যদি শক্তিশালী হয় অটোমেটিক আপনি যে ধর্মেরই লোক হোক না কেন বা যে ধর্মেরই লোক আপনি হন না কেন, আপনি কিন্তু অটোমেটিক সুবিধা পাবেন। তো আমরা এইসব ভুল ভুলে গিয়ে আমরা আসলে এই ভারত পাকিস্তান প্রেম বাদ দিয়ে আসুন বাংলাদেশকে ভালোবাসি, নিজের দেশকে ভালোবাসি।
আর অনেক ছেলেরা আছে যারা বিদেশে যাওয়ার আগে বাংলাদেশকে গালি দেয়। অনেকে বাংলাদেশকে গালি দিয়ে নিজেকে হিরো মনে করে, এই বাংলাদেশে থাকবো না, এই দেশ ভালো না, বিদেশে চলে যাব। তুমি যে বিদেশ যাচ্ছ, এই বিদেশে যাওয়ার যে চুক্তি, তাও এই দেশ করে দিয়েছে। তুমি যে সরকারি ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো, তুমি যে বাসে হাত ভাড়া দিয়ে যাচ্ছ, এই সম্পূর্ণ হেল্পটা তোমার এই দেশ করছে, দেশের মানুষ করছে। তুমি যদি নিজের দেশকে ভালো না বাসতে পারো, তাহলে তোমার অবস্থা মাইকেল মধুসূদন দত্তের মতোই হবে। বিদেশিকে ভালোবেসে তার কিছুই সে অবশেষে পেয়েছিল না। তুমি যদি বাংলাদেশকে ভালো না বাসো, তাহলে বিদেশিকে ভালোবেসে তোমার অবস্থা হবে মাইকেল মধুসূদন দত্তের মতো। যতই তাদেরকে ভালোবাসা দাও, বিদেশি তো বিদেশি, তোমার মাই তোমার আপন। কোনোদিন অন্য যে সৎমা বলো বা আশেপাশের আন্টি বলো, কেউ তোমার আপন হবে না। তো আসুন সবাই মিলে এই দেশটাকে শক্তিশালী করে গড়ে তুলি। আশেপাশের ইতিহাস থেকে, নিজের দেশের ইতিহাস থেকে, আশেপাশের অবস্থা থেকে আমরা বুঝি যে আমরা নিজেরা মারামারি, ঝগড়া, কাটাকাটি এগুলো করে দুর্বল না হয়ে নিজের দেশকে একটি শক্তিশালী দেশে তৈরি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর কোনো টপিকে আপনি জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান। আর যদি আমাদের এটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সেলুট সবাইকে। অটোমেটিক আপনি যে ধর্মেরই লোক হোক না কেন, বা যে ধর্মেরই লোক আপনি হন না কেন, আপনি কিন্তু অটোমেটিক সুবিধা পাবেন। তো আমরা এইসব ভুলে গিয়ে আমরা আসলে এই ভারত পাকিস্তান প্রেম বাদ দিয়ে আসুন বাংলাদেশকে ভালোবাসি, নিজের দেশকে ভালোবাসি। আর অনেক ছেলেরা আছে যারা বিদেশে যাওয়ার আগে বাংলাদেশকে গালি দেয়। অনেকে বাংলাদেশকে গালি দিয়ে নিজেকে হিরো মনে করে, এই বাংলাদেশে থাকবো না, এই দেশ ভালো না, বিদেশে চলে যাব। তুমি যে বিদেশ যাচ্ছ, এই বিদেশে যাওয়ার যে চুক্তি, তাও এই দেশ করে দিয়েছে। তুমি যে সরকারি ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো, তুমি যে বাসে হাত ভাড়া দিয়ে যাচ্ছ, এই সম্পূর্ণ হেল্পটা তোমার এই দেশ করছে, দেশের মানুষ করছে। তুমি যদি বাংলাদেশকে ভালো না বাসো, তাহলে বিদেশিকে ভালোবেসে তোমার অবস্থা হবে মাইকেল মধুসূদন দত্তের মতো। যতই তাদেরকে ভালোবাসা দাও, বিদেশি তো বিদেশি, তোমার মাই তোমার আপন। কোনোদিন অন্য যে সৎমা বলো বা আশেপাশের আন্টি বলো, কেউ তোমার আপন হবে না। তো আসুন সবাই মিলে এই দেশটাকে শক্তিশালী করে গড়ে তুলি। আশেপাশের ইতিহাস থেকে, নিজের দেশের ইতিহাস থেকে, আশেপাশের অবস্থা থেকে আমরা বুঝি যে আমরা নিজেরা মারামারি, ঝগড়া, কাটাকাটি এগুলো করে দুর্বল না হয়ে নিজের দেশকে একটি শক্তিশালী দেশে তৈরি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর কোনো টপিকে আপনি জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান। আর যদি আমাদের এটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সেলুট সবাইকে।